বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সরকারের মধ্যেই কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। দলটির সিনিয়র নেতাদের কয়েকজন এই ধারণা দিয়েছেন যে সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনও দলটির নেই। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ও নির্বাচনের জন্য মাঠে নামার প্রয়োজন হলে সবাই যেন একযোগে কর্মসূচি নিয়ে নামতে পারে সেই প্রেক্ষাপট তৈরি এখন দলটির লক্ষ্য। বিএনপি ও আরও অন্তত দুটি দলের নেতারা বলেছেন নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় তারা কোনো আস্থা পাচ্ছেন না, যার মূল কারণ হলো নির্বাচনের বিশাল কর্মযজ্ঞের কোনো প্রাক প্রস্তুতি সরকার এতদিনে শুরু করেনি বা করতে পারেনি। এমন পটভূমিতে সমমনা দলগুলোর সঙ্গে শনিবার থেকেই ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। আগামী 2 সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচনকে বিলম্বিত করা কিংবা না করার একটি চেষ্টা দেখা যাচ্ছে। সরকারের মধ্যেও একটি গোষ্ঠী এগুলোর সাথে আছে বলে মনে হয়। এ প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মকৌশল ও কর্মপন্থা নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা শুরু করেছি। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যেই একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আবার উল্লেখ করেছেন। ঢাকা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতন্ত্রের যাত্রায় মাইল ফলক। কিন্তু প্রশ্ন হলো সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার পরেও বিএনপিতে সংশয় কেন? বিএনপি ও সমমনা দলগুলো সবসময় জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছিল, কিন্তু সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব কার্যক্রম সংস্কার ঘিরে হলেও তাতে কমিশনগুলোর প্রতিবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। আবার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকারের দিক থেকে তার কোনো প্রস্তুতির উদ্যোগও নেওয়া হয়নি। এর মধ্যেই সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতারা আগে সংস্কার পরে নির্বাচন কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পরে নির্বাচন এসব কথা বলে আসছেন। একই সাথে ইউনূস 5 বছর থাকুক এমন যে প্রচারণা সামাজিক মাধ্যমে অনেকের চোখে পড়েছে তার সাথে সরকারেরই একটি অংশের যোগসূত্র আছে বলে ধারণা করছে বিএনপির নীতি নির্ধারকদের অনেকেই। প্রসঙ্গত গত কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার পক্ষে প্রচারণা অনেকেরই দৃষ্টিতে এসেছে। এসব ক্যাম্পেইন সরকার সমর্থকদের কোনো অংশের কাজ বলে মনে করছে বিএনপি। একই সাথে কারো কারো মধ্যে 1-11-র মতো বিরাজনীতিকরণের একটি চিন্তা দিন দিন ডালপালা মেলছে বলেও মনে করছেন দলটির নেতারা। সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলছেন, দ্রুত নির্বাচন না করা কিংবা বিলম্বিত করার জন্য কোনো পক্ষের তৎপরতা আমাদের কাছে দৃশ্যমান এবং তাতে সরকারেরও কেউ জড়িত আছে বলে অনেকের কাছে মনে হচ্ছে। সামাজিক মাধ্যমেও সেটি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর নিজেদের অসন্তোষের কথা জানিয়ে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের সময় তিনি প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন যেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন সব দলকে নির্বাচন নিয়ে এক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তাদের চিন্তা হলো নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে হলে সরকারের পক্ষে যেন কোনো দল অবস্থান না নেয়। একই সাথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শেষ পর্যন্ত ঘোষণা হলে তাতেও যেন সবাই সক্রিয় হয়ে অংশ নেয় সেটি নিশ্চিত করা। বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে ছিল নাগরিক ঐক্য। দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, কাউকে যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হয় সেজন্য নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া তো ক্ষমতায় থাকার সুযোগ নেই। সেজন্যই দলগুলো জরুরি সংস্কার ও নির্বাচনের কথা বলে আসছে। নির্বাচন ছাড়া তো আর কোনো উপায়ও নেই। এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক আরেকটি দল লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান জানান, সরকার নির্বাচনের কথা বলছে কিন্তু সেটি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। কোন নির্বাচন করবে সরকার সেটিই তো বলেনি। কেউ বলছে সংসদ নির্বাচন, আবার কেউ বলছে গণপরিষদ নির্বাচন। সরকার কি বলেছে তারা কি করতে চায়? আবার উপদেষ্টারা একবার এক কথা বলছেন। দলগুলো তাদের কথা আস্থায় নিতে পারছে না।
এছাড়া নির্বাচন আয়োজনে আগের যেসব কাজ করতে হয় সেগুলো সরকার শুরু করেনি। তাদের কাজের গতিতে মনে হচ্ছে না যে যথাসময়ে তারা নির্বাচন দিতে চায়। এদিকে বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী এতদিন সংস্কারে বেশি গুরুত্ব দিলেও সম্প্রতি দলটির আমির লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাতের পর ঢাকায় এসে জরুরি সংস্কার করে আগামী রোজার আগেই নির্বাচনের কথা বলছেন। মূলত নির্বাচন দীর্ঘমেয়াদের জন্য বিলম্বিত হলে দেশে বিরাজনীতিকরণের পরিস্থিতি তৈরি হবে এবং তাতে বিএনপি ও জামায়াত ক্ষতিগ্রস্ত হবে। এমন চিন্তা থেকেই দুই দলই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে আপাতত একমত হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। একের পর এক অবতরণ আর উড্ডয়ন করছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। ভাবুন তো, অন্য কোনো দেশ নয়, এই চিত্র বাংলাদেশের। বিমান বাহিনীর ঘাঁটিতে খুব শিগগিরই এই দৃশ্য দেখা যাবে। রাশিয়ার ফাইটার জেট MiG-29 পর বহরে যুক্ত হচ্ছে চীনের 4th জেনারেশন ফাইটার জেট চেংদু J-10C। অবসরে পাঠানো হচ্ছে দীর্ঘদিন বহরে থাকা চীনের আরেক ফাইটার জেট চেংদু F-7। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এই খবর প্রকাশের পর ব্যাপক আলোচনায় চীনের চেংদু J-10C ফাইটার জেট। দক্ষিণ এশিয়ায় চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান পাকিস্তানের পর হাতে আসছে বাংলাদেশের। দেশের সরকার পরিবর্তনের পর পুরনো বিমানগুলোকে বিদায় জানিয়ে নতুন এই যুদ্ধবিমান বহরে যুক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। অনেক গণমাধ্যমে এই খবরও চড়াও হয়েছে ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতেই এই ফাইটার জেট কিনছে বাংলাদেশ। মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা, দেশে সরকার পরিবর্তন আর প্রতিবেশী দেশগুলোর আকাশযান সক্ষমতা বিবেচনা করেই এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের বরাত দিয়ে বলা হয়, আধুনিক যুদ্ধবিমান আর হেলিকপ্টার কেনার চেষ্টা করছে বাংলাদেশ। আগ্রহ রয়েছে J-10C ফাইটার জেট নিয়ে। প্রতিবেদনে দাবি করা হয় মোট 16টি J-10C যুদ্ধবিমান চীন থেকে কিনবে বাংলাদেশ। বর্তমানে দেশের বিমান বাহিনীর বহরে রয়েছে রাশিয়ার 6টি MiG-29 আর চীনের 36টি চেংদু F-7 ফাইটার জেট। এর আগেও গেল বছরের শেষ দিকে এমন খবর প্রকাশিত হয়, চীন ও বাংলাদেশ প্রতিরক্ষা সমঝোতার আওতায় বাংলাদেশের কাছে J-10C ফাইটার জেট বিক্রি করতে আগ্রহী বেইজিং। ভারতকে সামরিক খাতে টেক্কা দিতে এখন পর্যন্ত চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের 25টি J-10C যুদ্ধবিমান আছে পাকিস্তানের কাছে। দক্ষিণ এশিয়ায় ভারতকে টেক্কা দিতে বরাবরই প্রতিবেশী দেশগুলোর কাছে অস্ত্র বিক্রিতে আগ্রহী চীন। এই যুদ্ধবিমান ফ্রান্সের ডাসাল্ট রাফেলেকে টেক্কা দেওয়ার মতো বলে দাবি করে বেইজিং। সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে 40টি ডাসাল্ট রাফালে ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে ভারত। এতে ঘুম হারাম প্রতিবেশী চীন আর পাকিস্তানের। এশিয়ার বাইরে এখন পর্যন্ত চেংদু J-10C যুদ্ধবিমান রয়েছে মিশরে। বহর থেকে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেটগুলোর পরিবর্তে চীনের অত্যাধুনিক ফাইটার জেট রাখতে আগ্রহী কায়রো। J-10C আনুষ্ঠানিকভাবে চীনের বহরে যুক্ত হয় 2018 সালে। সেই থেকে বিভিন্ন দেশে পশ্চিমা নিষেধাজ্ঞা ছাড়া বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই যুদ্ধবিমান। 2024 সালে বিমানের প্রদর্শনীতে এই যুদ্ধবিমান কাছ থেকে দেখে আজারবাইজানের এয়ারফোর্স। এই বিমানের এখন এশিয়া আর মধ্যপ্রাচ্যকে ছাপিয়ে পশ্চিমা বিশ্বে বাজার ধরার সম্ভাবনা রয়েছে। দেশের বিমানের বহরে J-10C যুক্ত করার আগ্রহের কারণ, পশ্চিমা বিশ্বে তৈরি যুদ্ধ বিমানগুলোর চেয়ে এটি সাশ্রয়ী, প্রতিরক্ষা সক্ষমতাও অনেক বেশি। ভিক্টোরিয়াস ড্রাগন হিসেবে পরিচিত এই ফাইটার জেট, এটি মার্কিন F-16 ফাইটার জেটের মতো আকাশেও আধিপত্য বিস্তার করতে পারে, স্থলভাগেও সমানভাবে হামলা করতে পারে। পুরনো বেদনায় উথলে পড়ছে পাকিস্তান। ইসলামাবাদের বুকের ভেতর আবারও বাজতে শুরু করেছে কাশ্মীর পুরোটাই নিজেদের করার গান। কাশ্মীর সীমান্ত উত্তেজনাও তাই নতুন রূপ পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যে কোনো সময় জমা করা ক্ষোভের বিস্ফোরণ ঘটাতে পারে পাকিস্তানের সেনারা। ভারতের বুকে তাই শঙ্কার কাঁপন উঠছে। কখন কি ঘটছে বুঝতে পারছে না নয়াদিল্লি।
এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কাশ্মীর ইসলামাবাদের গর্ভস্থ শিরা এবং পাকিস্তান এটিকে কখনো ভুলবে না। তিনি 1947 সালে দেশভাগের ভিত্তি ছিল এমন দ্বিজাতি তত্ত্বকেও সমর্থন করেছেন। বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে জেনারেল মুনির বলেন, তারা বিদেশে দেশের রাষ্ট্রদূত। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা একটি উচ্চতর আদর্শ এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, আপনাদের অবশ্যই আপনার সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা আলাদা। এটিই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। স্বাধীনতার আগের বছরগুলিতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলনের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। জেনারেল মুনির বলেন, ভারত ও পাকিস্তান দুটি জাতি, আমরা এক জাতি নই। এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা এই দেশ তৈরির জন্য সংগ্রাম করেছেন। আমাদের পূর্বপুরুষরা এবং আমরা এই দেশ তৈরির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। আমরা জানি কিভাবে এটি রক্ষা করতে হয়। আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, কন্যা এবং পুত্ররা, দয়া করে পাকিস্তানের এই গল্পটি ভুলে যাবেন না। আপনার পরবর্তী প্রজন্মকে এই গল্পটি বলতে ভুলবেন না, যাতে পাকিস্তানের সাথে তাদের বন্ধন কখনো দুর্বল না হয়। জেনারেল মুনির বলেন, অনেকেই ভয় পান যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে পাকিস্তান বিনিয়োগ পাবে না। আপনার কি মনে হয় সন্ত্রাসীরা দেশের ভাগ্য কেড়ে নিতে পারে? 13 লাখ ভারতীয় সেনাবাহিনী তার সমস্ত শক্তি সহ যদি তারা আমাদের ভয় দেখাতে না পারে, তাহলে কি আপনি মনে করেন এই সন্ত্রাসীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পরাজিত করতে পারবে? পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনী বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বেলুচিস্তান পাকিস্তানের গর্ব। তোমরা এত সহজেই এটা কেড়ে নেবে? তোমরা 10 প্রজন্মের মধ্যে এটা কেড়ে নিতে পারবে না। আমরা খুব শীঘ্রই এই সন্ত্রাসীদের পরাজিত করব। পাকিস্তানের পতন হবে না। কাশ্মীর সম্পর্কে জেনারেল মুনির বলেন, আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। এটা আমাদের ঘাড়ের শিরা ছিল, এটা আমাদের ঘাড়ের শিরা হবে। আমরা এটা ভুলব না। আমরা আমাদের কাশ্মীরি ভাইদের তাদের বীরত্বপূর্ণ সংগ্রামে ছেড়ে দেব না। পাকিস্তানের সেনাপ্রধানের ঘোষণায় দিল্লি এখনও নীরব ভূমিকায়। হয়তো কাশ্মীর নিয়ে নতুন আতঙ্কে আছে নরেন্দ্র মোদীর প্রশাসন। তবে এবারই প্রথম নয়। পাকিস্তানের সেনাপ্রধান এর আগে গোটা কাশ্মীর নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছেন, কাশ্মীরকে পাকিস্তানি ভূখণ্ড বানাতে প্রয়োজনে ইসলামাবাদ আরও 10টি যুদ্ধ করবে। সালের F-16 নয়, বরং 2006 সালের পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টিরোল ফাইটার F-35 কিনতে চায় তুরস্ক। এই খবর পেয়ে গত 8 এপ্রিল তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রি বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে নানা রকম তদবির করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে তুরস্কের সাথে $23 বিলিয়ন চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী তুরস্ককে 40টি F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন। তুরস্কের বিমানবহরে এরই মধ্যে রয়েছে 79টি F-16 যুদ্ধবিমান। চুক্তির আওতায় ওই বিমানগুলোর আধুনিকায়নে যন্ত্রপাতিও সরবরাহ করা হবে। কিন্তু তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি সমঝোতা করা F-16 যুদ্ধবিমানের চুক্তি স্থগিত করেছে এবং F-35 স্টিলথ ফাইটার প্রোগ্রামে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশি টাকায় প্রতিটি F-16-এর জন্য তুরস্ককে গুনতে হয়েছে 440 থেকে 550 কোটি টাকা। অন্যদিকে নতুন প্রযুক্তি এবং রাডার ফাঁকি দিতে সক্ষম F-35-এর দাম প্রায় 880 থেকে 1200 কোটি টাকা। F-16 তুলনামূলক দামে সস্তা, দ্রুত, নানা রকম মিশনে ব্যবহারযোগ্য হলেও স্টেলথ সুবিধা নেই। অন্যদিকে F-35 অনেক বেশি উন্নত। স্টেলথ প্রযুক্তি রয়েছে, সেন্সর ও AI অনেক দক্ষ, তবে দাম অনেক বেশি। F-35 রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক কম। AESA রাডার এবং
সেন্সর ফিউশন প্রযুক্তি থাকায় নিজের রাডার ব্যবহার করেও শত্রুকে না জানিয়ে নজরদারি করতে পারে। স্টেলথ অবস্থায় এআই ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে প্রভাব বৃদ্ধি নিয়ে কৌশলগত অবস্থান নিয়েছে তুরস্ক ও ইসরায়েল। নানা মাধ্যমে আসাদ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহীদের সরাসরি সহায়তা দিয়েছে আঙ্কারা। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়াতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তেল আবিব। দুই দেশের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইতোমধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন F-35 প্রোগ্রামে ফেরত যেতে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের সাথে আলোচনা বাড়াচ্ছেন। তুরস্ক স্থানীয়ভাবে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির চেষ্টা করছে। প্রকল্পটি TF-X-কান নামে পরিচিত। তবে আপাতত আমেরিকার F-35 এর প্রযুক্তিগত সুবিধা নেটওয়ার্কের বিকল্প এখনও তুরস্কের নেই। তবে ইসরায়েলের বিমান বাহিনীর কাছে বর্তমানে 42টি F-35 এবং 174টি F-16 রয়েছে। গাজাকে ঝাঁঝরা করে দেওয়ার পরও দুর্দান্তভাবে টিকে থেকে দারুণ প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা শহরের পূর্বাঞ্চলের আল তুফাহ এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও 5 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যমগুলো। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বরাতে দেশটির মিডিয়াগুলো প্রতিবেদন তৈরি করেছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও 5 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় ইসরায়েলের গণমাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় 2 ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে 1 সেনা কর্মকর্তা নিহত ও 2 সেনা সদস্য আহত হন। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছেন। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে গেরিলা আক্রমণও চালিয়ে যাচ্ছেন। এদিকে গাজা শহরের সুজাইয়া ও তুফার আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলের 2টি ড্রোন হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুজাইয়ায় হাসানাইন স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পৃথক আরেকটি হামলায় গাজা শহরের উত্তর পূর্বে তুফার ইয়াফা স্ট্রিটে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত 48 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছেন। আর তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের হত্যা করা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে গাজায় এখন খাদ্যের প্রয়োজন, কারণ লাখ লাখ মানুষ ক্ষুধা তৃষ্ণায় কাতর। গাজায় কর্মরত মধ্যপ্রাচ্যের সংবাদদাতারা বলেছেন ইসরায়েলি বোমা হামলার ফলে এবং ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলি অবরোধের কারণে নিরীহ ফিলিস্তিনিরা মানসিকভাবে ভেঙে পড়ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার ইসরায়েলের 18 মাসের আগ্রাসনে এ পর্যন্ত 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,16,505 জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা হালনাগাদ করে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে, যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা 62,000-এরও বেশি। ফিলিস্তিন থেকে মুসলিমদের উৎখাত করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েল।
তারা এখন এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে, পবিত্র ভূমি জেরুজালেমে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টারের অনুষ্ঠান পালনেও বাধা দিচ্ছে। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র এ ভূমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার সেনারা। পবিত্র ইস্টার সানডের আগের দিন চেক পয়েন্ট বসানো হয়। দখলদারদের এমন কাণ্ডে রীতিমতো অবাক তাদের মিত্র খ্রিস্টান প্রধান দেশগুলো। ফিলিস্তিনের আঞ্চলিক সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, পবিত্র ভূমির কেন্দ্রে অবস্থিত হলি সেপুলচারের গির্জার সামনে শনিবার চেক পয়েন্ট বসিয়ে প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই করে খ্রিস্টান ধর্মাবলম্বী তরুণদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। দখলদারদের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন বছরের পবিত্র একটি দিন পালনের অপেক্ষায় প্রহর গুনছিলেন যিশু খ্রিস্টের অনুরাগীরা। পশ্চিম তীরে বসবাসরত অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীরাও একই অভিযোগ করেছেন। পবিত্র দিনটিকে ঘিরে পশ্চিম তীরে রওনা হয়েছিলেন হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, কিন্তু তারা যেন এই দিনটি পবিত্র ভূমিতে পালন করতে না পারেন সেজন্য তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। পাশাপাশি মুসলিমদেরও এই অঞ্চলে আসা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে দখলদার বাহিনী। ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরে প্রবেশের জন্য প্রতি বছর 50,000 খ্রিস্টান ধর্মাবলম্বীর অনুমতি রয়েছে। এরপরও চলতি বছর মাত্র 6,000 পর্যটককে পবিত্র এই ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয় দখলদাররা। গাজায় নির্বিচারে হামলা শুরুর পর এবার নিয়ে দ্বিতীয়বারের মতো খ্রিস্টানদের ইস্টার সানডে ও পবিত্র সপ্তাহ পালনে বাধা দিল ইসরায়েল। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও খ্রিস্টান তীর্থযাত্রীরা হলি সেপুলচারের গির্জায় সংঘটিত ধর্মীয় আচারের জন্য জেরুজালেমে রওনা হয়েছিলেন, কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ালো দখলদার সেনারা। হলি সেপুলচারের গির্জাকে পবিত্র স্থান মনে করেন এই ধর্মের মানুষ। তাদের মতে এখানেই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং সমাধিস্থ করা হয়, এমনকি যিশুর পুনরুত্থানের স্থান বলে মনে করেন তারা। তবে ইসরায়েলের বাধায় তাদের পবিত্র দিনের উদযাপন বারবার ব্যাহত হচ্ছে। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিনটিকে ঘিরে এই অঞ্চলে নানা আয়োজন করে খ্রিস্টানরা। ইস্টার সানডে এলেই পবিত্র আচার, র্যালি ও ধর্মীয় প্রার্থনায় মগ্ন থাকেন তারা। কিন্তু ইসরায়েলের কঠোর নজরদারিতে গত বছর থেকে এসব কার্যক্রমে অংশ নিতে পারছেন না যিশু ভক্তরা। চতুর্থ শতাব্দীর প্রথম দিকে সম্রাট কনস্ট্যান্টাইন এই স্থানে একটি গির্জা নির্মাণ করতে অর্থ সহায়তা দিয়েছিলেন, কিন্তু পরে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে ক্রুসেডাররা এই ভূমি উদ্ধার করে ফের এই গির্জা পুনর্গঠন করে। বর্তমানে চার্চ অব দ্য হোলি সেপুলচার ঐতিহাসিক এই শহরের গুরুত্বপূর্ণ একটি অংশ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।